ভোটের কালি মোছার আগে প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদানে প্রধানমন্ত্রী সর্বধর্মের মানুষ নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি, সড়কপথে ভোগান্তি বাড়াবে জ্বালানির সংকট। ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা। রমজানের শেষ ভাগে সারা দেশে জমজমাট ঈদ কেনাকাটা, বিপণী বিতানে উপচে পড়া ভিড়, বাড়তি দামের অভিযোগ ক্রেতার। এবং খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় তেল বাজার নিয়ন্ত্রণহীন হওয়ার শঙ্কা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। বাগদাদে মার্কিন ঘাঁটিতে আঘাত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ভোটের কালি মোছার আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এছাড়া 14 এপ্রিল পহেলা বৈশাখ কৃষক কার্ড প্রদানের ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। অভিব্যক্তি প্রকাশ করছেন। দেশের প্রায় 6,500 মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাসিক সম্মানী দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন সরকার প্রধান। সব ধর্মের মানুষের জন্য শান্তিময় বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান তিনি। যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। নাগরিকদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশকে শক্তিশালী করার প্রত্যয় জানান সরকার প্রধান। দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই। প্রত্যেক মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ইমাম 5,000, মুয়াজ্জিন 3 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের পুরোহিত 5 এবং সেবায় 3,000 টাকা পাবেন। বৌদ্ধবিহারে অধ্যক্ষ 5 আর উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ট্রেনে যাত্রার দ্বিতীয় দিন সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়। পরিবার পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের গ্রামে পাঠাতে অনেকে স্টেশনে যাচ্ছেন। ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন তারা। এখন পর্যন্ত নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন রেলপথে যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ভিড় কেমন দেখছেন? যাত্রীদের বক্তব্য কি? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আজ দ্বিতীয় দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে রেলপথে এবং এর আগে গতকাল ঈদ যাত্রা শুরু হয় এবং আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি একটি বিষয় জানিয়েছেন যে আজ বিভিন্ন রুটে প্রায় 40টি ট্রেন ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং এখন পর্যন্ত স্টেশন ম্যানেজারের যে বক্তব্যটি রয়েছে যে সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে গিয়েছে, শুধু দুটো ট্রেন ছাড়া। এর মধ্যে রয়েছে পর্যটক এক্সপ্রেস এবং আরেকটি রয়েছে মহানগর প্রভাতী এক্সপ্রেস, যার বিলম্বিত সময় হচ্ছে 30 মিনিট। একটি হচ্ছে 30 মিনিট এবং আরেকটি হচ্ছে প্রায়
45 মিনিট। এই দুটো ট্রেন ছাড়া নির্ধারিত সময়ে প্রত্যেকটি ট্রেন ছেড়ে গিয়েছে। এরপরে যদি আমি আজকের চিত্রটির কথা বলি স্টেশন চত্বরের, গতকালকের থেকে আজকের চিত্রটি মানে ঈদগামী ঈদের যাত্রার জন্য যারা ঘরমুখী মানুষ আছে তাদের ভিড়টি ক্রমান্বয়ে বাড়ছে এবং গতকাল একটু কম ছিল, আজকে একটু বেশি এবং ধীরে ধীরে সেটি কিন্তু আরও বাড়বে। এবং শুরুর দিকে যারা আসলে যাত্রা করছেন তারা অনেকেই পরিবার পরিজনকে পূর্বেই পাঠিয়ে দিচ্ছেন যাতে ভিড় এবং ভোগান্তিটি না পড়তে হয়। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো প্রকার অভিযোগ নেই ভিড় এবং ভোগান্তি নিয়ে। তবে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে তাদের যে যুদ্ধটা করতে হয় সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। যদিও বা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত কোনো প্রকার টিকিট নিয়ে কোনো রকম শঙ্কা নেই, টিকিট ভোগান্তি নিয়ে কোনো রকম পোহাতে হয়নি। তবে একটি বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে গতকাল এখানে পরিদর্শনে এসেছিলেন রেলমন্ত্রী, তিনি একটি বিষয় জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রায় প্রায় 37 লাখ মানুষ ট্রেনের টিকিট প্রত্যাশী ছিলেন, তবে তারা 36 লাখ আপনারা দিতে পেরেছেন এবং বাড়তি যে চাপ সামলানো সেই ক্ষেত্রে তারা পারেননি টিকিটের ক্ষেত্রে। তবে 16 তারিখ থেকে ভোগান্তি মানুষের কমানোর জন্য বিশেষ ট্রেন তারা চালু করবেন এই বিভিন্ন রুটে এবং এগুলো নিয়ে গন্তব্যে যাবে। তবে শিডিউল বিপর্যয়ের ক্ষেত্রে যদি আপনাকে একটু বলি যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারে কোনো প্রকার শিডিউল বিপর্যয় হবে না। তবে এই যে ধীরে ধীরে বাড়ার আপনার ঘরমুখী মানুষের যে ঈদ যাত্রা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং ঈদের আগে অর্থাৎ 18 তারিখের দিকে আরও একটু বেশি এবং সেদিন কিন্তু তীব্র একটি ভিড় সৃষ্টি হবে এবং সেদিন খাতা কলমে ছুটির দিন। বিজয়ন, আপনাকে ধন্যবাদ। এদিকে সড়ক পথেও শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। গুলস্তান, সাদাবাদ, মহাখালী সহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বাড়ছে। এখনও সরকারি ছুটি শুরু না হওয়ায় কাঙ্ক্ষিত ভিড় দেখা যায়নি। বাস মালিকরা বলছেন 26 রমজান পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে, যদিও সেই সময় জ্বালানি সংকটে ঈদ যাত্রায় প্রভাব পড়ার আশঙ্কা জানান তারা। সাদাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, সড়ক পথে ঘরমুখো মানুষের ভিড় কেমন? ঈদ যাত্রা ঘিরে মালিকপক্ষ কোন ধরনের শঙ্কার কথা বলছেন কিনা? দাস যেমনটি বলছিলেন ট্রেনের ঈদ যাত্রার খবর, বাসের ঈদ যাত্রার খবরও কিন্তু ঠিক তেমনই। আজকে ঈদ যাত্রা দ্বিতীয় দিন, সকাল থেকে আমি গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, মহাখালী থেকে শুরু করে বেশ কয়েকটা বাস টার্মিনাল ঘুরেছি। সব জায়গায় কিন্তু এখন যারা মূলত ঢাকা ছাড়ছেন তারা কিন্তু ভোগান্তি ছাড়াই কিন্তু ঢাকা ছাড়তে পারছেন এবং এখন পর্যন্ত টিকিটের যে অতিরিক্ত ভাড়া, সে ভাড়া নেওয়ার তেমন কোনো অভিযোগ পাই নাই। গুলিস্তানে কিন্তু 12:30টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আসার কথা ছিল। তিনি অল্প কিছুক্ষণ আগে হয়তো বা তিনি এসেছেন এবং তিনি এই গুলিস্তান বাস টার্মিনাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পরে তিনি গণমাধ্যমে কথা বলবেন এবং গণমাধ্যমে কথা বলার পরে তিনি সায়দাবাদে যাবেন এবং সায়দাবাদ পরিদর্শন করবেন। আমি বিভিন্ন যাত্রী কাউন্টার সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত যারা ঈদের দ্বিতীয় দিনে যারা ঢাকা ছাড়ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 19 জেলার মানুষ, তারা বলছেন যে এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা ছাড়তে পারছেন এবং অতিরিক্ত যেই ভাড়ার কথা বলা হচ্ছে অতিরিক্ত ভাড়া কিন্তু এখানে আমি তেমন কোনো অভিযোগ পাইনি। এছাড়া গাবতলীতে আমি ঘুরেছি, মহাখালীতেও ঘুরেছি, সেই জায়গাগুলোতে দেখেছি যে উত্তরাঞ্চলের যেই 16 জেলার মানুষ তারাও কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন এবং এই চাপ হয়তো বা সামনের দিকে আরও বাড়বে। দিন যতই গড়াবে ততই যাত্রীর চাপ বাড়বে এবং এই যাত্রীর চাপ বাড়লে তখন কি পরিস্থিতি হবে সেই প্রশ্নও ছিল কাউন্টার সংশ্লিষ্টদের কাছে। তারা বলছেন যে যাত্রীর চাপ যখন সামনে আরও বাড়বে, অর্থাৎ গার্মেন্টস এবং শিল্প কারখানা যখন ছুটি হবে, সরকারি অফিস যখন ছুটি হবে, তখন কিন্তু এই চাপ কিন্তু দ্বিগুণ তিনগুণ হবে এবং এই তিনগুণ চাপ সামাল দেওয়ার মতো তাদের প্রস্তুতি আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে সে অনুসারে অতিরিক্ত কিছু পরিবহনও তারা সেট করে রেখেছেন, তখন হয়তো সেই পরিবহনগুলো তারা চালু করবেন। তো এখন যদি বলি যে এই গুলিস্তান ফুলবাড়িয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম তিনি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তিনি সবগুলো কাউন্টার পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পরে তিনি গণমাধ্যমে কথা বলবেন এবং এরপরে তিনি সায়দাবাদ যাবেন এবং সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করবেন। তো ফারজানা, আমার কাছে ঈদ যাত্রা দ্বিতীয় দিনে এই ছিল সব। ধন্যবাদ শামীম।
এবার ঈদেও ভয়াবহ যানজটের সংখ্যা তৈরি হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্ব রোড গোলচত্বর পর্যন্ত। গেল 2 বছর ধরে 4 লেন সড়ক নির্মাণ কাজের জন্য ওই এলাকায় যানজট ছিল চরমে। তবে সড়ক নির্মাণ কাজে অগ্রগতির পর দুর্ভোগ কিছুটা কমেছে, যদিও চালকরা বলছেন ঈদে পরিবহনের চাপ বাড়লে আবারও যানজটে জেরবার হতে হবে। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। তবে নানা জটিলতায় এই কাজ এগোতে থাকে ধীর গতিতে। সড়কের বেহাল দশায় বাড়তে থাকে দুর্ভোগ। গেল বছর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অবর্ণনীয় পরিস্থিতি দেখতে এসে নিজেই যানজটের কবলে পড়েন যোগাযোগ উপদেষ্টা ফাউজুল কবির। এরপর সড়ক নির্মাণ কাজ কিছুটা ত্বরান্বিত হয়, তবে গোলচত্বরে কাজের জন্য বিভিন্ন সময় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। শুধু গাড়িগুলা যানজট লাগায় রাখি দেয় ভাই, এই যে সিএনজি অটো এরার লাগি গাড়িগুলা চালানো যায় না। প্রশাসন তো ডিউটি করে ঠিক করতে, হ্যাঁ সিলিং করা লাগতে হবে, যানজট থাকতে সুন্দর করে ডিউটি করে, তাহলে রাস্তাটা আরো ভালো থাকবে, তাহলে যানজট লাগবে না। ঈদ উপলক্ষে এখানে তীব্র যানজট হওয়ার সম্ভাবনা অনেকটা আছে। বর্তমানে 3টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের কাজ হচ্ছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের 11.5 কিলোমিটার অংশের মধ্যে 7 কিলোমিটার অংশ 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। অপর অংশে বিশ্ব রোড থেকে আখাউড়া পর্যন্ত 27 কিলোমিটারের প্রায় সবটুকুতেই 2 লেনের কাজ সম্পন্ন হয়েছে। ঈদে ভোগান্তি এড়াতে গোল চত্বরে 2টি কাজ করা হচ্ছে বলে জানান প্রকল্প কর্মকর্তারা। আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইল গোলচত্বরের কিছু অংশ আমরা ডিজিট পেমেন্ট করে উন্মুক্ত করে দিতে পেরেছি এবং সরাইল গোলচত্বরেও আমরা 4 লেন সড়কে যাতে গাড়ি চলতে পারে এই কারণে আমরা অস্থায়ীভাবে একটা লেন তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেটি যদি আমরা করতে পারি তাহলে আশা করি ঈদে ঘরমুখী মানুষের কোনো ভোগান্তি হবে না ইনশাআল্লাহ। ঢাকা সিলেট মহাসড়কের খানাখন্দ মেরামত করা সহ ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর হাইওয়ে পুলিশ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য ইতিমধ্যে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। এছাড়াও সড়ক ও জনপদের সাথে আমরা একাধিকবার মিটিং করেছি। জনস্বার্থ বিবেচনায় নিয়ে ঈদ যাত্রা নির্বিঘ্নে মহাসড়কে যানজট মুক্ত রাখার বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট সবাইকে প্রকল্পের কাজ করার আহ্বান জানান ভুক্তভোগীরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ঢাকা সিলেট মহাসড়কের চিত্র জানাতে মাধবদী পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, ঈদযাত্রা ঘিরে শঙ্কা দেখছিলাম চালকদের বক্তব্যে, কতটুকু এলাকা ঘিরে এখনো নির্মাণ কাজ চলছে জানাবেন। ঈদ কিন্তু ঘরের দরজায় শরণার্থী বুঝতে পারছে, কিন্তু আমরা দেখেছি ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু বাড়ছে যানবাহনের চাপ এবং মানুষের বাড়তি যে চাপ, সেই বাড়তি চাপ সামাল দিতে কিন্তু আমরা দেখেছি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং ট্রাফিক বিভাগও কাজ করছে। তাছাড়া আমরা যতটুকু জানি ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু নির্মাণাধীন কাজ চলছে, সেই কাজকে ঘিরে কিন্তু চাপ আমরা দেখেছি। এবার ঈদকে ঘিরে কিন্তু জেলা ট্রাফিক থেকে বাড়তি যে নিরাপত্তা বাড়তি ট্রাফিক বিভাগ হয়েছে। তাছাড়া কিন্তু আমি দেখেছি আজকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের একটি টিম কিন্তু দেখেছি মাধবদী নরসিংদীতে বিভিন্ন যে ট্রাফিক কাউন্টার গুলো রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু ওই যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে, বেশ কয়েকজনকে জরিমানা করতে আমরা দেখেছি। তাছাড়া আমরা এখানে আমাদের সাথে একজন ট্রাফিক কর্মকর্তা রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। আসলে আপনি জানাবেন যে ঈদকে ঘিরে যে বাড়তিতে চাপ রয়েছে, এটা নিরসনে আমরা কি কি ভূমিকা পালন। ধন্যবাদ। আমাদের জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়ে নরসিংদী অংশে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর ভিতরে যেটা হচ্ছে বেশ কিছুদিন আগে থেকে মাইকিং করে জনসাধারণের সবাই পাশাপাশি আমাদের পুলিশ রয়েছে, সেক্ষেত্রে তারা যেটা হচ্ছে বাড়তি মোতায়েন রয়েছে যাতে ঈদে ঘরমুখী মানুষ সম্পন্ন করতে পারেন। তাছাড়াও যেটা হচ্ছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, কোনো গাড়ি যাতে পার্কিং না করা হয়, কোনো গাড়ি যাতে যেখানে না রাস্তা না চলাচল করা হয় সে ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আর আপনাকে আরেকটা জানিয়ে রাখি, এখানে কিন্তু যে 3 চাকার যানবাহন গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চালকরা এমনটাই বলছে, তার কারণে কিন্তু একটু দুর্ঘটনা সহ একটু ঝুঁকিপূর্ণ তাদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এগুলো নিরসনে তারা কাজ করবে এমনটাই প্রত্যাশা করছে।
সাধারণরা। রেজাউল, আপনাকে ধন্যবাদ। রমজানের শেষ দিকে এসে সারা দেশের বিপণী বিতান, শপিং মল এবং ফুটপাতের দোকানে চলছে জমজমাট কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত থাকে উপচে পড়া ভিড়। 20 রমজানের পর বেচাবিক্রি নিয়ে সন্তোষ জানান বিক্রেতারা, যদিও ক্রেতার অভিযোগ অতিরিক্ত দামে কিনতে হচ্ছে পোশাক। এদিকে কেনাকাটা নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ কেনাকাটার আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, শেষ ভাগে নিশ্চয়ই জমজমাট বেচাকেনাই চলছে, ক্রেতা বিক্রেতার বক্তব্য কি সেটি জানাবেন আমাদের। ধন্যবাদ ফারজানা। আপনি যেমনটি বলছিলেন, মুসলিমদের সবচেয়ে বড় ঈদ উৎসব কিন্তু ঈদ উল ফিতর। আর কয়েকদিন পরে কিন্তু ঈদ উল ফিতরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর। এদিকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের কিন্তু ভিড়ে কিন্তু সিরাজগঞ্জের মার্কেট চরম আকারে ভিড় দেখা গিয়েছে। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের যে নিম্ন অঞ্চলের মানুষ, নিম্ন আয়ের মানুষগুলো রয়েছে, তারা কিন্তু ফুটপথে তারা কেনা বেচা করছে এবং তাদের পছন্দের কিন্তু সব পোশাক এবং জুতো, কসমেটিক্স কিন্তু তারা ক্রয় করছেন। এবং সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মার্কেট গুলোতে তারা কিন্তু এই যে সকাল বেচা কেনা শুরু হয়েছে এবং রাত পর্যন্ত কিন্তু এই বেচা কেনা চলবে। এবং কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা বিক্রেতা রয়েছে, তারা কিন্তু বলছে যে ঈদ ঘনিয়ে আসছে, সেই সাথে কিন্তু কেনা বেচা কিন্তু তাদের অনেকটা বেড়ে গেছে। এবং কিছু ক্রেতা তাদের অভিযোগ করে বলেছেন যে গত বছরের চেয়ে কিন্তু এবছরে কিছু পণ্যের দাম বেশি এবং তারা এই অধিক মূল্যে তারা ক্রয় করতে হচ্ছে, তারা কিন্তু অনেকটাই হিমশিম খাচ্ছে। এর সাথে সিরাজগঞ্জের যে বিভিন্ন উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলোতে কিন্তু কেনা বেচা চলছে এবং এবং সেই বিপণী বিতান এবং মার্কেটগুলোতে কিন্তু অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মার্কেটগুলো পাশাপাশি কিছু কিছু জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, যাতে ব্যবসায়ী কেনা করতে পারে এবং সেই সাথে যাতে যাতে তারা নির্বিঘ্নে বেচা করতে পারে, সেই জন্য কিন্তু বজায় রেখেছে। এই ছিল সিরাজগঞ্জ থেকে ফারজানা। সোহেল, আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েল মার্কিন যুদ্ধ প্রসঙ্গ। ইরানের খার্ক দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জ্বালানি বাণিজ্য পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন তিনি। ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর উপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে বড় ধরনের হামলা চালানোর পর নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এ হামলায় বাড়তে থাকা তেলের দামের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন জ্বালানি বিশ্লেষকরা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্ক দ্বীপে বড় ধরনের হামলা চালিয়েছে এবং ইরানের মুকুটের মণি খার্ক দ্বীপে থাকা সব সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখলে দেশটির পুরো জ্বালানি বাণিজ্য ছাড়খাড় করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইউনিফাইড কমব্যাটেন্ট কমান্ড। ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা বিশ্ববাজারে আগে থেকেই বাড়তে থাকা তেলের দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ ও প্রভাষক অ্যাড হির্স বলেন, যদিও ট্রাম্প বলেছেন তেল অবকাঠামো এড়িয়ে হামলা করা হয়েছে। তিনি সতর্ক করেন, যদি ইরানের তেল রপ্তানি দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয় এবং একই সঙ্গে ইরাক ও কুয়েতের উৎপাদন বা রপ্তানিও বন্ধ থাকে আর যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে।
ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় প্রায় 2200 মার্কিন মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। জাপানের ওকিনাওয়াতে থাকা মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের এনে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 3টি যুদ্ধজাহাজে মোতায়েন করা হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার ইরানের শীর্ষ নেতাদের বিষয়ে তথ্য সরবরাহের জন্য $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। এদের মধ্যে রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, উপদেষ্টা আলী লারিজানি, স্বরাষ্ট্র মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রী ইসমাইল খাতিব সহ ইরানের বেশ কিছু শীর্ষ নেতা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ভাত প্রধান দেশে ন্যায্য মূল্য না পাওয়ায় ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন ব্যয়। ধান চাষের মৌসুমে সার, বীজ ও সেচ সংকটে দিশেহারা চাষিরা। একদিকে কৃষি জমি কমছে, অন্যদিকে কৃষি জমির পুষ্টিগুণ হ্রাস আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব। এতে করে প্রতি বছরই হেক্টর প্রতি উৎপাদন কমছে। আর এ ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা আর বাড়বে আমদানি নির্ভরতা, বলছেন কৃষি গবেষকরা। নাদিম মুস্তাফার ক্যামেরায় উষা ফেরদৌসে 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম পর্ব। 40 বছর ধরে কৃষি কাজ করছেন ধামরাইয়ের বড় কুশিয়ারার বাসিন্দা আব্দুর রহিম ব্যাপারী। মাঠে এখন বোরো ধানের ক্ষেত পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত কৃষকরা। বিস্তীর্ণ মাঠের যেদিকে চোখ যায় সেদিকেই গাঢ় সবুজ বোরো ধানের চারা। এ নিয়ে বুকে হাজারো স্বপ্ন রহিম ব্যাপারীর, কিন্তু এই স্বপ্নের আয়ু যেন কখনোই দীর্ঘ হয় না। 40 বছর যে কৃষি কাজ করি, এ পর্যন্ত কিছু পাই নাই, পামো কিনে আর কোনো গ্যারান্টি নাই। কত কষ্ট করে টাকা পয়সা খরচা করে আমার লাভ থাকে না। তো বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান করলেও প্রায় 20% ধান বীজ আমদানি করতে হয়। প্রতি বছরই উৎপাদন ব্যয় তুলনামূলক বাড়ছে। অনেক কৃষকের পক্ষেই সেই ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় বিকল্প ফসলে ঝুঁকছেন তারা। কারণ আমরা তো আর সে দামটা পাচ্ছি না। ধান ক্ষেত করে আর শান্তি নেই। এগুলো সব ধানের জমি ছিল, এখন ধান ক্ষেত কেউ করে না। ধান চাষ কমেছিল, লাভ কম, লাভ অনেক দিকে ধান চাষ করে না মানুষ, এটা বাদ দিয়েছে, কম করতেছে। প্রায় 18 কোটি মানুষের এ জনপদে ধান কেবল একটি খাদ্যশস্যই নয়, বরং এটি সংস্কৃতি, অর্থনীতি ও জাতীয় অস্তিত্বের মূল চালিকা শক্তিও। দেশে ধান উৎপাদনের সিংহভাগই আসে বড় মৌসুম থেকে, যার পরই রয়েছে বৃষ্টি নির্ভর আমন ও আউশ। অথচ বাস্তবতা হলো ধানের মৌসুমেই প্রতি বছর সার, সেচ সংকটে ভোগেন কৃষক। সব জিনিসই তো দাম বেশি, সারেরও দাম, বিষেরও দাম, পানিরও দাম। কারণ কৃষক তো নরাম নেই, এদেশে কৃষকের স্বাবলম্বী না। সার আটকাত হয়ে তারপর এই সমস্ত শয়তানি বজ্জাতি যত আছে তা করে, বাংলাদেশ না। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষির বর্তমান ধারা দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ধান উৎপাদন যদি কৃষকরা যদি ধানে উৎপাদনের যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের সব কিছু ধান বা চাল আমাদের ইম্পোর্ট করতে হবে। সেদিকে কিন্তু খেয়াল রেখে, সেটা মাথায় রেখে আমাদের যদি সাবসিডি আমরা কৃষকরা দেই, তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে এবং তারা কিন্তু আরো জমিতে চাষ করবে। বর্তমানে কৃষিখাতের বার্ষিক প্রবৃদ্ধির হার 3.5%, যা 1990-এর দশকে ছিল 4.5। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লান্ত কৃষক। এমন পরিস্থিতিতে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। আর এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে আরও বাড়বে আমদানি নির্ভরতা। তাই এখনই জরুরি উদ্যোগ নেওয়ার দাবি কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই।
ফুটবল 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ফুটবল। ইরানের দাবি, বিশ্বকাপ থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই, সেই সিদ্ধান্ত নিতে পারে কেবল ফিফা। বিবৃতিতে বলা হয়, যদি কোনো স্বাগতিক দেশ অংশগ্রহণকারী দলগুলো নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই দেশের বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা নেই প্রশ্ন উঠবে। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় বসবে বিশ্বকাপ আসর। জি গ্রুপে ইরানের 3টি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভোটের কালি মোছার আগে প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদানে প্রধানমন্ত্রী। সর্বধর্মের মানুষ নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি। সড়ক পথে ভোগান্তি বাড়াবে জ্বালানি সংকট। ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা। রমজানের শেষ ভাগে সারা দেশে জমজমাট ঈদ কেনাকাটা। বিপণী বিতানে উপচে পড়া ভিড়, বাড়তি দামের অভিযোগ ক্রেতা। এবং খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় তেল বাজার নিয়ন্ত্রণহীন হওয়ার শঙ্কা। পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। বাগদাদে মার্কিন ঘাঁটিতে আঘাত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।